হ্যালো ছাত্রীগণ, যাই তোমাদের যে বিষয় সম্বন্ধে আমি বলতে চলেছি সেটা হচ্ছে বংশগতি। বংশগতি হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, যার ধারণা আমাদের দেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। তাই তাকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। তাহলে বংশগতি বিষয়টা কি? এর আগে তোমরা জেনেছ যে জনন প্রক্রিয়া সম্বন্ধে। জননের ফলে কি দেখা গেছে যে একটা জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয়। কিন্তু একটা জীব থেকে অপত্য জীবের যখন সৃষ্টি হয় তখন কিন্তু কি দেখা যায় যে যে জীব থেকে সৃষ্টি হচ্ছে যাকে বলা হচ্ছে জনিত্রী জীব, যাকে বলা হয় জনিত্রী জীব, যার থেকে সৃষ্টি হয় তাকে জনিত্রী জীব বলা হয়। আর যেটা সৃষ্টি হয় তাকে হচ্ছে অপত্য জীব। তাহলে জনিত্রী জীব বা যেটা হচ্ছে পিতামাতা থেকে বৈশিষ্ট্যগুলো কিন্তু চলে আসে অপত্য জীবে। জনিত্রী জীব থেকে বৈশিষ্ট্যগুলো কোথায় আসে? অপত্য জীবে। তাহলে জনিত্রী জীব থেকে বৈশিষ্ট্যগুলো যে অপত্য জীবে সঞ্চারিত হচ্ছে, এই প্রক্রিয়াগুলো হচ্ছে বংশগতি। যেমন ভাবো যে মা ও বাবার মধ্যে দেখালো বাবা হয়তো লম্বা, তাহলে তার দেখালো ছেলে হয়তো লম্বা। বা যে দেখা গেল হয়তো কি যে বাবা ও মায়ের মধ্যে দেখালো বাবা হয়তো বেটে, তাহলে ছেলেও বেটে। বা যে মা হয়তো লম্বা, তাহলে ছেলে বা মেয়ে হয়তো লম্বা। তাহলে এই যে বৈশিষ্ট্য সঞ্চালিত হচ্ছে, এটা হচ্ছে বংশগতি। বংশগতির ক্ষেত্রে এখানে কি দেখা যায়, যেটা হচ্ছে যৌন জনন প্রক্রিয়ায়, সেখানে যে দুটি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটি সঞ্চারিত হয়। অর্থাৎ মানে যে সেখানে দুটো বৈশিষ্ট্য যে একসঙ্গে সঞ্চারিত হবে তা নয়, দুটোর মধ্যে যে কোনো একটি বৈশিষ্ট্য। বাবা লম্বা আর মা বেটে, তাহলে সন্তান কিন্তু হয় লম্বা হবে কিংবা বেটে হবে। মানে হয় বাবার বৈশিষ্ট্য পাবে কিংবা মায়ের বৈশিষ্ট্য পাবে, কিন্তু দুটোর বৈশিষ্ট্য একসঙ্গে পাবে না, যে কোনো একটি বৈশিষ্ট্য পাবে, হয় বাবার বৈশিষ্ট্য কিংবা মায়ের বৈশিষ্ট্য। বা দেখা গেল যে বাবা ও মায়ের মধ্যে একজন দেখা গেল হয়তো যে কালো আর একজন ফর্সা, তাহলে সন্তান হয় কালো হবে অথবা ফর্সা হবে, কিন্তু কালো ও ফর্সা দুটো একসঙ্গে হবে না, অর্থাৎ তার মাঝামাঝি কিন্তু বৈশিষ্ট্য আসবে না। যে বৈশিষ্ট্যটি এক্ষেত্রে সন্তানের মধ্যে প্রলক্ষিত হবে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। কিন্তু যে বৈশিষ্ট্যটি প্রলক্ষিত হবে না, দেখা যাবে না, সেই বৈশিষ্ট্যটা যে তার মধ্যে প্রকাশিত কখনোই হবে না তা নয়, সেটাও কিন্তু প্রকাশিত হতে পারে। সেটা কিন্তু যে তার মধ্যে রয়ে গেছে কিন্তু প্রচ্ছন্ন অবস্থায়, যাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ কি দেখা গেল যে পিতা মাতার বৈশিষ্ট্য কিন্তু সন্তানের মধ্যে সঞ্চালিত হচ্ছে, যেটা হচ্ছে বংশগতি। এখন এই বৈশিষ্ট্যগুলি নির্ভর করছে কার উপর? বৈশিষ্ট্যগুলো মূলত নির্ভর করছে যে আমাদের দেহের যেটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে জিন নামক যে অংশটি, যে তার উপর, যেখানে মূলত বলতে ডিএনএ অবস্থান করে। তাহলে জিনের জন্য কি দেখা যায় যে বিভিন্ন বৈশিষ্ট্য সেখানে সঞ্চালিত হয়, যেখানে ক্রোমোজোম থাকে, মানে ক্রোমোজোমে যেখানে থাকে ডিএনএ বা জিন। এখন এই যে বৈশিষ্ট্য নির্ভর করছে কার উপর? এই যে বৈশিষ্ট্য, যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নির্ভর করছে কার উপর? এই বৈশিষ্ট্য ডিএনএর গঠন বা জিনের গঠনগত, বা যে তার যে ক্রোমোজোমের সংখ্যার উপর নির্ভর করে। কিন্তু সেটা কি সবসময় একই থেকে যায়? না, এটাও কিন্তু যে গঠন পাল্টাতে পারে। কি হিসেবে পাল্টাতে পারে? পরিবেশগত কারণে। বিভিন্ন পরিবেশগত কারণে
দেখা যায় যে এই বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। যেমন যেমন দেখালো যদি একজন মানুষ যে সে হয়তো দেখালো ভারতে বাস করে, সে যে দেখালো হয়তো কি যে দীর্ঘদিন ধরে ভারত ছেড়ে হয়তো যে আমেরিকা বা ইউরোপের যেখানে ঠান্ডা বেশি সেই জায়গায় বসবাস করতে শুরু করলো, তাহলে কি দেখাবে যে তার গায়ের রঙের পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখানে তুলনায় দেখাবে ওখানে থাকার জন্য তার গায়ের রং কিন্তু অপেক্ষাকৃত হয়তো বেশি ফর্সা হচ্ছে পরিবেশগত কারণে। এর ফলে কি দেখাবে যে তার সন্তানরা যারা জন্মগ্রহণ করছে সেটা হয়তো এক জনুতে নয়, হয়তো কি 1-2 জনুর পরে হলেও ধীরে দেখালো ফর্সা হওয়ার পরিমাণ কিন্তু বাড়ছে। অর্থাৎ এখানে থাকলে যতটা রংটা ফর্সা হতো তার তুলনায় ওখানে কিন্তু বেশি ফর্সা। তাহলে পরিবেশগত যে কারণটা সেটা কিন্তু এই জিন বা ফ্যাক্টরের উপর কিন্তু যে প্রভাব বিস্তার করে, আর তাই যে সেই জন্য দেখা যায় যে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটতে পারে। অনেক ক্ষেত্রে কি দেখা যায় এই পরিবর্তন হঠাৎ কিন্তু ঘটতে পারে। ডিএনএর গঠন বা ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তনের জন্য হঠাৎ দেখালো যে এই পরিবর্তন ঘটে গেল। তাহলে যদি এই পরিবর্তনটি যদি হঠাৎ ঘটে যায় আর তার ফলে যদি যে কোনো জীবের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে বা পরিবর্তন ঘটে, তখন সেই প্রক্রিয়াটা বলা হচ্ছে কি মিউটেশন বা পরিব্যক্তি। যেমন তোমরা হয়তো স্পাইডারম্যান সিনেমাটি দেখেছ, যে সেখানে যে ছেলেটি ছিল ছেলেটিকে যে সেখানে দেখাচ্ছে একটি মাকড়সা যে সেখানে কামড়ানোর জন্য যে কিন্তু সে মাকড়সার বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছে। যদিও এটি একটি কাল্পনিক চরিত্র, কিন্তু যে সেখানে যেটি দেখেছে সেটা একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। কি যুক্তি? যে মাকড়সার কামড়ের জন্য তার শরীরে যেটা ডিএনএ আকস্মিক পরিবর্তন ঘটে যাচ্ছে, আর সেই পরিবর্তনের ফলে কি দেখালো সে কিন্তু নতুন বৈশিষ্ট্য লাভ করছে, তার মধ্যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে, অর্থাৎ মিউটেশন ঘটছে, আর সেই অনুযায়ী সে কিন্তু সেই বৈশিষ্ট্য লাভ করতে সক্ষম হচ্ছে। এবার দেখো যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু থাকে। এখন বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে দেখা যায় যে দুটি বিপরীত বৈশিষ্ট্য কিন্তু থাকতে পারে, যেমন লম্বা, বেটে, সাদা, কালো, এর নানা বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের সাহায্যে কি করা যায় যে দুটি জীবের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। ডারউইনের মতবাদ অনুযায়ী এই মহাবিশ্বের কোনো দুটি জীব কখনোই পরস্পর এক হতে পারে না, তাদের মধ্যে সামান্যটুকু হলেও পার্থক্য থাকবে। এমনকি পিতামাতা যদি দুটি যমজ সন্তান হয় তবুও তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে, আর এই পার্থক্যকে বলা হয় ভেদ বা প্রকরণ। তাহলে এমনই কিছু যে ভেদ বা প্রকরণ যেটা মানুষের দেহে দেখা যায়, এরকম দুটি যে প্রকরণ এখানে উল্লেখ করা হবে, বিশেষ যেগুলো সাধারণ নয়। যেমন একটা হচ্ছে কানের সংযুক্ত লতি ও মুক্ত লতি। সংযুক্ত লতি আর মুক্ত লতিটি কি? সংযুক্ত লতি আর মুক্ত লতি বলতে কি বোঝায়? সংযুক্ত লতি মানে যে কানের একেবারে শেষ অংশটি যে থাকবে সেটা যদি জড়া থাকে তখন তাকে বলা হয় সংযুক্ত লতি। যেমন দেখো এখানে আমার কানটা দেখো, এই দিকটা কিন্তু জড়া আছে পুরো নিচ পর্যন্ত, তাই সংযুক্ত লতি। আর এইদিকে কিন্তু দেখো যে কি আছে, যে জড়া নেই, সেটা কিন্তু নিচটা যে মুক্ত অবস্থায় আছে, তাই যে মুক্ত লতি।
তাহলে এটা হচ্ছে সংযুক্ত রতি আর এটা হচ্ছে মুক্ত রতি। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে রোলার জীব আর স্বাভাবিক জীব। দেখো আমরা আমাদের ক্ষেত্রে সাধারণত কি দেখা যায়, আমরা যে জীবটাকে যে জীবটাকে রোল করতে পারি, গোটাতে পারি, যেমন দেখো গোটানো যায়, তাহলে এটাকে রোলার জীব বলা হচ্ছে। কিন্তু যারা জীবটা গোটাতে পারে না এরকমভাবে, পার্শ্বিকভাবে গোটাতে পারে না, যারা যারা জীবটা মানে কি এরকমই রাখতে হয় কিন্তু এরকম গোটানো যায় না, তাদের বলা হচ্ছে স্বাভাবিক জীব। তবে জীবটা স্বাভাবিক। তাহলে এই দুটো হলো বিশেষ প্রকরণ যেটা মানুষের শরীরে লক্ষ্য করা যায়। এরপর দেখো যেটা হচ্ছে বংশগতির সম্বন্ধে। বংশগতির সম্বন্ধে আগে বললাম যে যেটা হচ্ছে যে প্রথম বৈশিষ্ট্য যার সাহায্যে যে কোনো জীবকে শনাক্ত করা যায়, চেনা যায়, তারপর হচ্ছে তার বৈশিষ্ট্য। এবার দেখো যেটা হচ্ছে এলিল। এলিল জিনিসটা কি? এলিল হচ্ছে যে কোন জিনের একটি অবস্থান কি দেখা যায়, দুটি বিপরীত বৈশিষ্ট্য সেখানে লক্ষিত হয়। সাদা কালো লম্বাটে এরকম দুটি বৈশিষ্ট্য সেখানে একসঙ্গে দুটি বৈশিষ্ট্য থাকে, একই জায়গায় থাকে। তাই এই যে দুটি বিপরীত বৈশিষ্ট্য একই জায়গায় থাকছে, এই এক একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে এলিল। আর এই বৈশিষ্ট্য যেখানে অবস্থান করছে জিনের, সেই জায়গাটা বলা হচ্ছে লোকাস। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এলিল আর সেই জায়গাটা বলা হচ্ছে কি লোকাস। এইটাকে এখন আগে বললাম এই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে, এই বৈশিষ্ট্যের মধ্যে কি দেখা যায়, যখন জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তখন কি দেখা যায়, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটে, সংকরণ মানে কি ক্রস, যৌনজন প্রক্রিয়া। তাহলে যেমন দেখালো যে লম্বা পিতা আর বেটে মাতা, তাহলে এদের মধ্যে যে যৌনজন প্রক্রিয়া ঘটলো, তাহলে লম্বা আর বেটের মধ্যে যখন জনন প্রক্রিয়া ঘটছে, লম্বা মানে ধরি বড়টি আর বেটে মানে ছোটটি, তাহলে এখানে দেখালো দুটো হয়তো যে পিতার বৈশিষ্ট্য হয়তো বিশুদ্ধ লম্বা আর মাতার বৈশিষ্ট্য বিশুদ্ধ পেটে। তাহলে এখান থেকে কি যে সন্তান পাওয়া যাবে তাদের বৈশিষ্ট্য কি হবে, বড়টি ছোটটি, অর্থাৎ যেটা হচ্ছে সংকর লম্বা, অর্থাৎ লম্বা ও বেটে বৈশিষ্ট্যের মিশ্রণ। কিন্তু প্রকৃতপক্ষে এই দুটি বৈশিষ্ট্য মিশ্রিত হয় না, এর মধ্যে একটি বৈশিষ্ট্য এটা আছে যেটার প্রভাব বেশি, সেটা প্রকট হয়, অন্য বৈশিষ্ট্যটা কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় রয়ে যায়। অর্থাৎ যে সন্তান হয় লম্বা হবে পিতার মতো কিংবা বেটে হবে মাতার মতো, তার মাঝামাঝি অবস্থা কিন্তু আসবে না। তাহলে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে তাকে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যেটি প্রকাশিত হবে না, প্রচ্ছন্ন অবস্থায় রয়ে যাবে, তাকে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার হচ্ছে হোমোজাইগাস জীব আর হেটারোজাইগাস জীব। হোমোজাইগাস আর হেটারোজাইগাস বলতে কি বোঝায়? হোমোজাইগাস মানে কি? হোমোজাইগাস মানে যে জীবের ক্ষেত্রে কি দেখা যায়, যে দুটি এলিল আছে, এলিল দুটি যদি একই ধর্মী যদি হয়, অর্থাৎ এলিল দুটির বৈশিষ্ট্য, জিনের যে দুটি এলিল আছে দুটি যদি একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়, তখন তাকে হচ্ছে হোমোজাইগাস জীব। যেমন যে দেখালো দুটি হয়তো বড়টি, অর্থাৎ দুটি এলিল দুটি কিন্তু লম্বা বৈশিষ্ট্য বহন করছে,
তবে এই ধরনের জীবকে বলা হচ্ছে কি লম্বা বৈশিষ্ট্য সাপেক্ষে হোমোজাইগাস জীব। কিন্তু যদি দেখা গেল যে দুটি বৈশিষ্ট্য আছে সেটা তারা কিন্তু পরস্পর বিপরীত, অর্থাৎ একটি লম্বা হলে আর একটা বেঁকে, তার মানে দুটি বৈশিষ্ট্য কিন্তু বহন করছে, তাহলে সেক্ষেত্রে তা বলা হচ্ছে কি হেটেরোজাইগাস জীব। হোমোজাইগাস যে জীব হয় সেখানে বৈশিষ্ট্য হয় বিশুদ্ধ, তাই তাকে বিশুদ্ধ বা খাঁটি বৈশিষ্ট্য সম্পন্ন জীব বলা যেতে পারে। আর হেটেরোজাইগাসে কি দেখা যায়, যে দুটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে কিন্তু যে মিশ্রিত সংকর, তাই তাকে সংকর জীব বলা যেতে পারে। এরপর দেখো যে সংকরায়ন। সংকরায়ন জিনিসটা কি? সংকরায়ন বা এক হচ্ছে ক্রস, যেটাকে বলুন যে হচ্ছে যৌনজনন প্রক্রিয়া সম্পন্ন হয়, যে দুটি জীবের মধ্যে যখন যৌনজনন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তাহলে কি দেখা যাচ্ছে, তার ফলে তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু কি দেখা একত্রিত হয়, আর সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু প্রকাশিত হয়, কিছু হয় না। তাহলে এইভাবে দুটি বৈশিষ্ট্যের মধ্যে যে যৌন প্রক্রিয়া সম্পন্ন হয় তা হচ্ছে সংকরায়ন। সেই প্রক্রিয়াকে যেমন আগে বললাম, যদি দেখালো যে একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছ, বিশুদ্ধ যেহেতু সেখানে দুটি বৈশিষ্ট্য একই রকম, সে দুটোকে বড়টি চিহ্নিত করাচ্ছে, আর বিশুদ্ধ বেটে মোটর গাছ তার চিহ্নিত করাচ্ছে কি দুটি ছোট হাতের টি দিয়ে। তাহলে এদের মধ্যে কিভাবে সংখ্যা ঘটবে, দুটি বড় টির মধ্যে একটি টি আসবে এখানে, যেটা যে গ্যামেট, দুটি ছোট টির মধ্যে একটা ছোট টি আসবে এখানে, যেটা গ্যামেট, এর মধ্যে ক্রস হবে, সংকরণ হবে, বড়টি ছোটটি। তাহলে এই যে প্রক্রিয়া হচ্ছে সংকরায়ন। এই সংকরায়ন প্রক্রিয়া আগে বললাম যে কিছু বৈশিষ্ট্য আছে যেটা প্রকাশিত হয় আর কিছু হয় না। যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটা বললাম প্রকট বৈশিষ্ট্য, আর যেটি হয় না প্রচ্ছন্ন অংশে রয়ে যায় সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেমন এখানে গেল হয়তো যে মোটর গাছের লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হয়, যেটা বৈশিষ্ট্য কিন্তু প্রচ্ছন্ন অংশে রয়ে যায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে সেই ক্ষেত্রে মোটর গাছ কি লাগবে, লাগবে লম্বা মোটর গাছ। তাহলে সেক্ষেত্রে এই মোটর গাছ আর এটি দুটো একেবারে একই রকম লম্বা, তাহলে বাইরে থেকে দেখে কি মনে হচ্ছে দুটোই লম্বা বটে, দুটোই একই বৈশিষ্ট্য লাগবে, কোনো তার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু বেটে বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে প্রচ্ছন্ন অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ বেটে বৈশিষ্ট্য এর মধ্যে আছে কিন্তু সেটা লক্ষিত হচ্ছে না এটা। তাহলে বাইরে থেকে আমরা যে বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি, যেটা প্রকাশিত হচ্ছে, তা হচ্ছে ফিনোটাইপ, অর্থাৎ ফিনোটাইপ অনুযায়ী এটিও লম্বা এটিও লম্বা, কিন্তু কিন্তু জিনগতভাবে যে বৈশিষ্ট্যটি থাকে তা হচ্ছে জিনোটাইপ, অর্থাৎ জিনগতভাবে কিন্তু এই দুটি বৈশিষ্ট্যের মধ্যে তফাৎ আছে। জিনগতভাবে এটি হচ্ছে বিশুদ্ধ লম্বা আর একটা সংকর লম্বা, যদি আমরা জিনগত বৈশিষ্ট্য লক্ষ্য করি, কিন্তু বাহ্যিক বৈশিষ্ট্য হিসাবে দুটোই কিন্তু লম্বা। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হচ্ছে ফিনোটাইপ, আর জিনগত বৈশিষ্ট্য হচ্ছে জিনোটাইপ। এবার দেখো এই সংকরায়ন বা ক্রস
সংক্রাম বা ক্রসের ক্ষেত্রে কি, সেটা যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যদি সংক্রাম ঘটানো হয় তখন তা বলা হচ্ছে এক সংকর জনন। যেমন বিশুদ্ধ লম্বা মোটর গাছ আর বিশুদ্ধ বেটে মোটর গাছ, এদের মধ্যে আমরা শুধুমাত্র একটি বৈশিষ্ট্য দিয়ে কি করলাম, যে সংক্রাম ঘটালাম, তখন তাকে কি বলা হবে, যে এক সংকর জনন। কিন্তু যদি দেখালো দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যদি সংক্রাম ঘটানো হয় তখন তাকে বলা হচ্ছে দ্বিসংকর জনন। যেমন দেখা গেল যে মোটর গাছের যে বীজগুলো, একটা দেখা হয়তো হলুদ গোল আর সবুজ কুঞ্চিত, এটা হচ্ছে বিশুদ্ধ হলুদ ও বিশুদ্ধ গোল, এটা হচ্ছে বিশুদ্ধ সবুজ ও বিশুদ্ধ কুঞ্চিত অর্থাৎ খানযুক্ত। তাই দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যদি সংকরণ ঘটানো হয় তখন তা বলা হচ্ছে দ্বিসংকর জনন। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হলুদের দুটি ওয়াইয়ের মধ্যে একটি ওয়াই আসে গ্যামেট, গোলের দুটি আর এর মধ্যে একটি আর আসে গ্যামেট, সবুজের দুটি ওয়াইয়ের মধ্যে একটি ওয়াই আসে, আর কুঞ্চিতের দুটি আর এর মধ্যে একটি আর আসে। এরপর এদের মধ্যে সংকরণ ঘটে, বলে আসে বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর। অর্থাৎ যদি হলুদ আর গোল বৈশিষ্ট্য যদি প্রকট বৈশিষ্ট্য হয় তাহলে এর সংকরায়ন ফলে আমরা যে বৈশিষ্ট্য পাবো সেটা হবে বিশুদ্ধ হলুদ, মানে যেটা হবে সেটা হবে বাহ্যিক বৈশিষ্ট্য অনুযায়ী ফিনোটাইপ অনুযায়ী হলুদ ও গোল, কিন্তু জিনোটাইপ অনুযায়ী সংকর হলুদ ও সংকর গোল। তাই এটা বলা হচ্ছে কি দ্বিসংকরজন প্রক্রিয়া। এই জনন প্রক্রিয়ায় যেটা হচ্ছে প্রথমে যে বৈশিষ্ট্যগুলো থাকে বা প্রথমে যাদের মধ্যে সংক্রমণ ঘটে তার হচ্ছে জনিত্র জীব, এর ফলে যে জীবটি উৎপন্ন হলো তাকে হচ্ছে প্রথম অপত্য জনু, এটা জনিত্র জনু, এটা প্রথম অপত্য জনু। আবার এই অপত্য জনুতে যেসব মানে প্রথম অপত্য জনুতে যেসব জীব উৎপন্ন হয় তাদের মধ্যে যদি সংক্রমণ ঘটে তখন যে জীব সৃষ্টি তা হচ্ছে দ্বিতীয় অপত্য জনু। জনিত জনু চিহ্নিত করা পি অক্ষর দিয়ে, প্রথম অপত্য জনু চিহ্নিত করা F1 অক্ষর দিয়ে, আর দ্বিতীয় অপত্য জনুতে যে জীব উৎপন্ন তাদের চিহ্নিত করা F2 অক্ষর দিয়ে। এখন এই সংকরায়ন পরীক্ষাটি কিভাবে হয়, মেন্ডেল কিভাবে সংকরায়ন পরীক্ষাটি করেছিলেন, তার জন্য কি কি তিনি বৈশিষ্ট্য তিনি সাবধানতা অবলম্বন করেন সেগুলো সম্বন্ধে পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। নমস্কার। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে শেষ। নমস্কার।